প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, বাংলাদেশ ব্যাংকের তথ্য, প্রবাসী আয়ে নতুন রেকর্ড, $300 কোটি ছুঁই ছুঁই। ঈদযাত্রায় সড়কে ধীরগতি, সময়ে ছাড়ছে ট্রেন, লঞ্চে যাত্রী কম। সংস্কার বাস্তবায়ন হলে দেশে মৌলিক রূপান্তর ঘটবে, বও সম্মেলনে অধ্যাপক ইউনুস। দৈনিক সমকাল, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি, ভাড়া কারসাজিতে 11 এয়ারলাইন্স, আদালতের রায়ে ইশরাক ঢাকা দক্ষিণের মেয়র। দৈনিক যুগান্তর, সরকার উৎখাতে ষড়যন্ত্র, কলকাতায় ইফতার পার্টির নামে সক্রিয় কোর গ্রুপ, শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগ। কালের কণ্ঠের শিরোনাম, পাচারের অর্থে দুবাই অট্টালিকা, চীন ও বাংলাদেশ সম্পর্ক আরো গভীর করবে, চীনে কৃষিপণ্য রপ্তানিতে FAOর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, সমৃদ্ধ এশিয়া গড়তে চায় রোডম্যাপ, চীনে ব্যস্ত সময় প্রধান উপদেষ্টার, নতুন পথে বাংলাদেশ চীন বাণিজ্য। মানব জমিনের শিরোনাম, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিতের আহ্বান ইউনিসের, ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। খবরের কাগজ, বিএনপি এনসিপিতে অস্বস্তি, মুনাফা নয় মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দিতে হবে, BFA সম্মেলনে প্রধান উপদেষ্টা। সময়ের আলো, ঢাকা বেইজিং আরো কাছে, অগ্রিম টিকিটের স্বস্তি, বিপাকে অন্যরা, ঈদযাত্রায় ঘরপোক মানুষের ঢল। কালবেলার শিরোনাম, ঈদযাত্রায় ভয়, 137 স্পটে যানজট ও ডাকাতি। দেশ রূপান্তরের শিরোনাম, মুনাফার চেয়ে মানুষে গুরুত্ব দিন, BFA সম্মেলনে ডক্টর ইউনুস। আমাদের সময়ের শিরোনাম, যুক্তরাষ্ট্রে নাসিমপুত্র তমালের 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান। আমার দেশের শিরোনাম, ঈদ ঘিরে সক্রিয় রাজনৈতিক নেতারা, রূপালী বাংলাদেশ, ঈদ সালামির নামে চাঁদাবাজি, চীন বাংলাদেশ সম্পর্ক আরো গভীর হবে। ইনকিলাবের শিরোনাম, আনন্দের ঈদযাত্রা। দৈনিক জনকণ্ঠ, ঈদ বৈশাখী ঘিরে চাঙ্গা অর্থনীতি, ঈদের কেনাকাটায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের ভিড়। আপনি শিরোনাম শুনলেন, ঠিক একটা স্বস্তির জায়গা নিয়ে আলাপ করি। আমি নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন যে, এবং স্বীকার করব, বিগত বছরগুলোতে ঈদের এই ধরনের অনুষ্ঠান বা আলোচনার মধ্যে আমরা ঘরমুখ মানুষ, নানা ধরনের ভোগান্তি, এই ওই অনেক নানা ধরনের আলোচনা করতে হয়, কিন্তু এইবার আমার কাছে মনে হলো যে বোধহয় একটু স্বস্তির জায়গা তৈরি হয়েছে। যেমন প্রথম আলোতে বলা হচ্ছে ঈদ যাত্রায় সড়কে ধীরগতি, সেটা বাস ট্রাকের কারণে, সময় ছাড়ছে ট্রেন, এটা তো একটা বিরাট ব্যাপার। আমরা আগে কি ছিল, কয়টা ট্রেন, 9টা ট্রেন কয়টায় যায়, লঞ্চে যাত্রী কম, স্বভাবতই রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে, যাত্রী তো কম হবেই লঞ্চে। সবকিছু, আপনার অনুভূতিটা কেমন? অসাধারণ, অসাধারণ অনুভূতি। কারণ হলো যে এই যে ধরেন প্রায় 1.5 কোটি থেকে 1.5 কোটি লোকের মতো যারা যাবে গ্রামে, ইতিমধ্যে বুঝে গেছে অনেক। মানে আজকে তো ধরেন রাস্তাঘাটে যদি আপনি দাঁড়ায়, নিশ্চয়ই খেয়াল করবেন ঘরভোগ মানুষের প্রচন্ড মানে চ্যাপ, মানে ইয়েতে মহাসড়ক গুলোতে তো অনেক জ্যাম এবং আছে। তো এইটা সবচেয়ে বড় বিষয় যে এই যে যাত্রায় তারা নির্বিঘ্ন হচ্ছে, নিরাপত্তা সেটা হচ্ছে কিনা এটা বুঝতে হবে। রাতের নিরাপত্তা একটা সংখ্যা করা হয়েছে, যেমন ঢাকা চট্টগ্রামের কথা বলা হচ্ছে 30 পয়েন্টে ছিনতাই, চাঁদাবাজি এবং চুরির ভয়ঙ্কর ঘটনা। এরা কারা? এরা কিন্তু খুবই চিহ্নিত লোক, চিহ্নিত গ্রুপ, সাহসী চিহ্নিত। এটা কিন্তু আমরা জানি, যারা চাঁদাবাজি করে, চাঁদাবাজির সঙ্গে মহাসড়কে যারা চাঁদাবাজি করে তাদের সঙ্গেই লিঙ্কড এরা, এদেরই কারসাজিতে এগুলো হয়। একটা পত্রিকা ইঙ্গিত দিয়েছে যে এই সব ঘটনা ঘটছে, পুলিশ কিছুটা নিষ্ক্রিয়। তো এই নাম তো পড়তে চাই না, না পুলিশ নিষ্ক্রিয় এটা ঠিক না। আমরা তো এর আগেও বলেছি, পুলিশ তো কিছুটা ট্রমাটাইজ ছিল, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে, আস্তে আস্তে হচ্ছেও। এবং পুলিশকে তার দায়িত্ব, কর্তব্য সেটা পালন করতে হবে।
এটা নিষ্ক্রিয় থাকার তাদের কোনো উপায় নেই, তাই না? তাদের নিরাপত্তার জন্য তাদেরকে নিয়োগ করা হয়, জনগণের নিরাপত্তা, তারপর দেশের সম্পদের নিরাপত্তা, চুরি ডাকাতি যাতে না হয় সেটা নিরাপত্তা, এই বিষয়গুলো তাদেরকে পর্যালোচনা করে নিজেদেরকে আত্মসমালোচনা করে এটা তাদের দায়িত্ব পালন করতে হবে। এটা একটা বড় বিষয়। আর দ্বিতীয় বড় বিষয় যে তারা কিন্তু কম বেশি এইসব ছিনতাইকারী, ডাকাতি বা এরা কিন্তু চেনে, জানে, তাদের কিন্তু ইনফরমেশন আছে, দয়া করে তাদেরকে আটক করেন। এবং আপনি চেনে জানে বললেন, আমি দৃষ্টান্তের কথা একজন বলি। একজন পুলিশ কর্মকর্তাকে একজন আত্মীয় যে বলেছিল যে আমার একটা এরকম একটা ঘড়ি বা এরকম কিছু হারিয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, কোন এলাকায়? বলে এই এলাকায়। বলে আপনি অপেক্ষা করেন, আমি আশা করি পেয়ে যাবেন, আপনি সেই মালামাল পাওয়া গেছে, মানে ওই এলাকার কারা ছিনতাই করে। ওই রকম ঘটনা আমার ছেলেরও হয়েছে। মানে সে ফোনটা বাসে যাচ্ছিল ইউনিভার্সিটিতে, ফোনটাই হয়ে গেছে। তা আমি বললাম বাদ দেবো, আমি আর একটা পাঠিয়ে দেবো, আমি তোর বাইরে ছিলাম। তো যাই হোক, সে পুলিশের কাছে গেছে, বলছে না 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 আমি এটা পারবো না। তো র্যাবের কাছে বলছে 7,000 টাকা দেন, এনে দেবো। সেই আমলে, আজকের কথা না, সেই আমলে। মানে এটা দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য যে তারা এর সঙ্গে লিঙ্কড। আমরা আশা করি এই আলোচনাটি করতে চাই না, এরকম করতে চাই না, এবং আমরা চাই যে তারা জনগণের সেবাটাই দিক। সবাই যে এরকম তা তো না, নিশ্চয়ই না, তা তো না। গুটি কয়েক এই যে শ্রমিকদের নিয়ে প্রতি ঈদে এই জায়গাটা কেন তৈরি হলো না? এটা আবারও এখনো এটা সাংস্কৃতিক ভাবে আমাদের যারা ব্যবসায়ী, যারা গার্মেন্টসের, বিশেষ করে গার্মেন্টসের মালিক যারা, সাংস্কৃতিক ভাবে তারা এটা করেন যে না দেব না, এটা গোলমাল করব, তাদেরকে দেব, ইচ্ছা করেই করে। নইলে একটি গার্মেন্টসে দেওয়ার পরে কি করে তার 7টা গার্মেন্টস হয়, একটা গ্রুপ হয়ে যায় কি করে? সবই জানি যে এর আড়ালে ব্যাংক থেকে লোন নেয়, এটা ঠিক, কিন্তু ওইটা হলো আড়াল। আমি তো জানি, আমারও পরিচিত ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে যারা মানে এইরকম আছে, আর এমজির মালিক আছে, তারাও কিন্তু এক থেকে একাধিক হয়েছে, তারা ছোট থেকে বড় হয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন, যদি আপনার এরকমই সমস্যা হয় তাহলে আপনি 1 থেকে 7 হলেন কি করে হলেন? তারপরে এই যে এক সময় বলা হতো না যে আপনার ওই গাড়িটা, আপনি লোনের টাকা দিতে পারছেন না, তাহলে আপনার ওই বড় গাড়িটা বিক্রি করে দেন, তাহলে তো আপনি অনেক কিছু দিতে চান, তাই না? এই যে মানসিকভাবে নৈতিকতাহীনতা, এইটা আমাদের সমাজের সবচেয়ে বেশি। দেব না, আমরা ঘোরাবো, আমরা, এটা তো আমাদেরই টাকা, ব্যাংকের টাকা, আমাদের টাকা, আমরা কেন ফেরত দেব? এই যে মানসিকতা। আপনি আরেকটা দেখবেন যে গত 16 বছর তো আছে, আর আগের থেকেও গত 16 বছরে যেভাবে এই টাকাগুলো লুটপাট হয়ে গেছে, সেই টাকাগুলো কতগুলো গ্রুপ আপনি বিদেশে পাচার করেছে এবং তাদের সাম্রাজ্য গড়ে তুলেছে। আপনি দেখেন, আজকেও পত্রপত্রিকা আছে, নাসা গ্রুপ নামে একটা আছে, ওরিয়ান একটা গ্রুপ আছে, এইরকম প্রায় 8-10টা গ্রুপের নাম আমি দেখলাম, যারা বিদেশে সেই টাকাগুলো লগ্নি করেছে, পাচার করেছে এবং লগ্নি করেছে, তাই না? আপনি বুঝে দেখেন যে এই টাকাগুলো যদি দেশের ভিতরেও যদি উৎপাদনের জন্য খরচ করা হতো, তাহলে কত লোকের মানে এমপ্লয়মেন্ট হতো, কর্মসংস্থান হতো, তাই না? মাননীয় প্রধান উপদেষ্টা চীনে আছেন, আজকে শীর্ষ সাথে তার বৈঠক, আমরা একটা অন্যরকম আশায় আছি নাকি? হ্যাঁ, আশা তো, মানুষ তো আশা নিয়ে বাঁচে, এটা হলো বড় বিষয়। আপনি যে কোনো বিষয়ে দেখবেন, আমি বাড়ি পৌঁছাবো এই আশা নিয়েই সে গাড়িতে ওঠে, কিন্তু একটা রাস্তায় মানে অ্যাক্সিডেন্টে মরে যায়। এটা একটা দুর্ভাগ্যজনক। যে আর সৌভাগ্যজনক এটা যে সে আশাকে যখন বাস্তবায়নের বা বাস্তবের কাছে নিয়ে আসা হয়, ধরেন চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটা খুবই ভালো। যখন থেকে তারা আমাদের স্বীকৃতি দিয়েছে, তারপর থেকে ভালো 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 সব মানে আমলেই তারা আমাদের সহযোগী ছিল, পাশে ছিল, সব সময় ছিল। আমরা তো চোখের সামনেই প্রায় দেখেছি যে চীন 80-র দশকে কিভাবে তাদেরকে ডেভেলপমেন্ট করে করে উন্নয়ন করতে করতে কীরকম শীর্ষে পৌঁছে গেছে।
আমাদের উচিত সেই পথটাকে বেছে নেওয়া, এক। দ্বিতীয়ত যে আমাদের প্রধান উপদেষ্টা যে অসাধারণ একটি কথা বলেছেন যে সামগ্রিক এশিয়ার ডেভেলপমেন্ট করতে হবে। উনি অ্যাজ এ অর্থনীতিবিদ হিসেবে এটা উনি বুঝেছেন, একজন নেতা হিসেবেও তিনি এই কথাটা বলেছেন যে ওয়াও সম্মেলনে যে উনি বক্তৃতা দিয়ে, যে এটা যদি না হয় তাহলে মানুষের প্রতি যে দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা সেটা কিন্তু প্রমাণ করা যাবে না। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মানে হয়ে যায়, বেহাত হয়ে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক না। 1 ট্রিলিয়ন মানে 100 লক্ষ কোটি ডলার। আমি চিন্তাও করতে পারি না ওই টাকাটা আমাদের যদি থাকতো তাহলে আমরা কি পর্যায়ে উঠতে পারতাম, তাই না? এবং সুব্যবস্থার ভিতর দিয়ে। যাই হোক, মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক একটা আনন্দের জায়গা তৈরি করুক নিশ্চয়ই। হ্যাঁ, না সেটা হবেই। আমি যেটা বলে না, আমরা যে কানা ঘুষায় শুনেছি যে চিন্তা আমাদের পাশে আছে, কিন্তু এবার আমাদের ডেভেলপমেন্টের যে মানে পরিকল্পনাটা তারা হয়তো মানে এটা রিভাইজ করবে না নতুন করে। এবং একই সাথে আমাদের যদিও আলোচনার জায়গায় থাকবে কিনা তিস্তা নিয়ে, আমাদের যে তিস্তা নিয়ে অবশ্যই হবে, সেই আমরা আলোচনার কথাটা সেটা শুনেছি। তো এই তিস্তা যদি তাদের হাতে দেয়, আমার ধারণা তারা যেভাবে নিজেদেরকে করেছে, আমাদের যদি ওই অঞ্চলটা যদি করে হয় তাহলে অর্থনৈতিকভাবে আমাদের বিশাল একটা পরিবর্তন হবে। একটা রাজনীতি নিয়ে কথা বলি। একটি পত্রিকার শিরোনাম হয়েছে যে এই সময়ে, এটা স্বাভাবিক হয়, রমজান মাসে ইফতার রাজনীতি হয়। ইফতার রাজনীতিতে কত টাকা যে খরচ হয়, আমার তখন মাঝে মাঝে মনে হয় এত টাকা খরচ করি কেন আমরা। কিন্তু এই যে নতুন রাজনৈতিক দল, ছাত্রদের রাজনৈতিক দলের সাথে বিএনপির বোধ করি বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এবং তার সাথে একেবারে নতুন গজিয়ে ওঠা রাজনৈতিক দলটির সাথে যে একটা সমান্তরাল বাহাস হচ্ছে, এটাকে কি মনে করেন? না, নীতিগতভাবে এটা হতেই পারে, কারণ আপনি নতুন চিন্তাকে আপনি আবাহন করবেন। অবশ্যই নতুন চিন্তাকে অবশ্যই আবাহন করতে হবে, তাদের যে দৃষ্টিভঙ্গি তাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। কিন্তু এই যে দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা, এই বিতর্কগুলো কি না, এগুলো তো চিহ্ন দেওয়া। যেমন এই আপনার চ্যানেল আই যে দিয়ে যে এটা চিহ্ন দেওয়া যে এটা এই গ্রুপের কাগজ বা এই গ্রুপের মানে হৃদয়ে বাংলাদেশ, হ্যাঁ হৃদয়ে বাংলাদেশ, এটা একটা, এইগুলো চিহ্ন দেওয়া। এই চিহ্ন দেওয়া কেন? কারণ আপনি চেনাতে চান যে আমরা ওই কাজটা করেছি, আমাদের লক্ষ্য ওইটা, তাই না? তো সেক্ষেত্রে নতুন রাজনৈতিক দল হিসেবে তারা যেটা করেছে আমি তাদেরকে অবশ্যই করি। আর বিএনপির সমস্যা হলো অন্য জায়গায়, তারা ধারাবাহিক বা প্রচলিত যে রাজনীতি তার কাঠামো থেকে বেরোতে চায় না, অথচ তাদের যে আজকের পত্রিকায় তাদের নেতা কিন্তু বলেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি, এটা তো বক্তব্যে। কিন্তু আমরা তো দেখছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে একটা ভারসাম্যময় ক্ষমতা বিভাজন করবে বলে তারেক রহমান সাহেব বলেছেন তার 31টা দফার মধ্যে। তো তাহলে রাজনীতির এই কথা কেন বলছে আমাদের? অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে অনেক কিছু আলোচনা হলো। আমাদের আজকের অনুষ্ঠান ঈদের আগে এই পর্যন্তই আমরা ক্ষান্ত দিলাম। ঈদের ছুটি থাকবে আগামীকাল থেকে, এবং ঈদের ছুটির পরে আবার আমাদের এই অনুষ্ঠানটি শুরু হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং ঈদ যাত্রা আপনাদের সুন্দর হোক। ঈদে আসুন সবাই পরস্পর মিলে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আমাদের যে পাশের বাড়ির মানুষটি কেমন থাকে তার সাথে গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ যাত্রা করা, ঈদের আনন্দ ভাগাভাগি করা, সেটাই হোক। আরেকটি অনুরোধ, আমাদের টেলিভিশন চ্যানেলগুলো একটা আনন্দমুখর, উৎসব মুখর 5 দিন 7 দিন ব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে। আসুন না আমরা এই ঈদে আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যেই থাকি, দেখি না কে কী করছেন। শুভ ঈদ হোক, ঈদ মোবারক, ভালো থাকবেন।